কলকাতা নাইট রাইডার্স একটা হিউজ পরিমাণের অর্থ নিয়ে এইবারে মিনি অকশানে যেতে চলেছে। 64,30,00,000 নিয়ে এইবারে মিনি অকশানে পা দেবে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কোন কোন ভারতীয় পেস বলার এবং বৈদেশিক পেস বলারদের উপর এইবারের মিনি অকশানে টার্গেট করতে পারে, আজকে ছোটোখাটো একটু আলোচনা করব। আসলে আমি লিস্ট বানিয়ে এনেছি যে এইবারে কোন কোন ইন্ডিয়ান ফাস্ট বোলার এবং কোন কোন ওভারসিজ ফাস্ট বোলারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে। গোটা লিস্ট আছে আমার কাছে, টোটাল আছে 18টা প্লেয়ার, 6টা ইন্ডিয়ান আর 12টা ওভারসিজ। তারা যেহেতু বাহাতি স্পেন্সার জনসনকে ছেড়েছে, চেতন সাকারিয়াকে ছেড়েছে, আনরিক নকিয়াকে ছেড়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে কলকাতা নাইট রাইডার্সের একটু পেস বোলিংয়ের উপরে কাজ করতে হবে। কলকাতা নাইট রাইডার্সের সবার আগে ইন্ডিয়ান পেস বোলিংয়ের উপর একটু কথা বলবো যে কোন কোন ইন্ডিয়ান পেস বোলার এবারের মিনি অকশানে আসবে। সবার আগেই নাম আসছে সিমারজিৎ সিং। হায়দ্রাবাদ আগের বছর তাকে রিলিজ করে দিয়েছে সিমারজিৎ সিংকে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু সিমারজিৎ সিংয়ের পিছনে যেতে পারে। টাকা তাদের কাছে অনেক আছে, যদি গ্রিনের 25 কোটি টাকা সরিয়ে আলাদাভাবে রাখা হয় তাও কিন্তু তাদের কাছে 30 কোটি টাকা মতো রয়েছে। তো এই 30 কোটি টাকা কিন্তু ইন্ডিয়ান এবং ওভারসিজ ফাস্ট বোলার তাদের লাগবে। সবার আগে নাম যেটা বললাম সিমারজিৎ সিং একটা অপশান। 2 নম্বর হচ্ছে আকাশ মাদওয়াল, এটা একটা ভালো অপশান রয়েছে। ডেথ ওভারে ভালো বল করবে, এছাড়াও পাওয়ার প্লেতেও ভালো বল করবে, মিডল ওভারেও বল দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তাদের কাছে হর্ষিত রানা, বৈভব আরোরার বিকল্প আছে, তাও তাদের ইন্ডিয়ান ফাস্ট বলার লাগবে ব্যাকআপ হিসেবে। 3 নম্বর হচ্ছে আকাশদ্বীপ, ভালো অপশান। আর আমার যতটুকু মনে হচ্ছে যে আকাশদ্বীপকে কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স দিতে পারে, সেই প্রোফাইলটা শো করছে আকাশদ্বীপ। তার কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের উপর একটা বাজে ট্যাগ রয়েছে। সেই ট্যাগটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা টিম হলেও বেঙ্গলের একটা প্লেয়ারকে খেলায় না। আকাশদ্বীপ কিন্তু বেঙ্গলের বলার, তাই বেঙ্গলের একটা বলারকে কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে। 4 নম্বর হচ্ছে মোহিত শর্মা। কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ডেথ বোলিং খুবই উইক এবং ডেথ বোলিংয়ে হর্ষিত রানা আছে, বৈভব আরোরা অতটাও ইফেক্টফুল না। তো সেক্ষেত্রে আমি বলবো একটা ডেথ ওভার বলার নিয়ে রাখা উচিত। সেক্ষেত্রে মোহিত শর্মা একটা ভালো অপশান। হ্যাঁ, আগের বছর আইপিএলে একটু মার খেয়েছেন, কিন্তু 2023-এর আইপিএলে কিন্তু সে পার্পল ক্যাপ হোল্ডার হয় এবং ভালো পারফরমেন্স করে গুজরাটের হয়ে, এবং তার জন্যই কিন্তু গুজরাট ফাইনাল অবধি যেতে পারে। হ্যাঁ, তাদের পার্টিটা নষ্ট করে দেয় রবীন্দ্র জাডেজা, তারপরে রবীন্দ্র জাডেজা পরপর দুটো বাউন্ডারি মেরে চেন্নাইকে ম্যাচ জিতিয়ে দেয়। যদি মোহিত শর্মা ওখানে আরেকটা ওয়ার্কার দিয়ে দেয় তাহলে কিন্তু গুজরাট টাইটান্স ফাইনাল জিতে যেত। 5 নম্বর হচ্ছে দার্শন নালকান্ডে। দিল্লি দার্শন নালকান্ডেকে ছেড়ে দিয়েছে, একটা ভালো অপশান, এটাও বাহাতি ফাস্ট বলারের অপশান। যেহেতু তারা চেতন সাকারিয়াকে ছেড়ে দিয়েছে, চেতন সাকারিয়ার জায়গায় একটা দার্শন নালকান্ডেটা ভালো অপশান, খারাপ বলবো না, ব্যাকআপ অপশান বলছি। এগুলো টিমে না খেলালেও ব্যাকআপ হিসেবে রাখতে পারে। আর 6 নম্বর হচ্ছে কামলেশ নাগারকুটি। নাগারকুটি কিন্তু কলকাতার হয়ে খেলেছে এবং নাগারকুটির সাথে কিন্তু শিবম মাভিও কিন্তু খেলেছে। এই দুজনেই কিন্তু এইবারে মিনি অকশনে যেতে পারে। সুতরাং কেকেআর তোমরা তোমাদের এক্স প্লেয়ারদের উপরে কিন্তু বিশ্বাস জাগিয়ে আরেকবার দলে নিয়ে আসতে পারো। আর আমি বলবো কামলেশ নাগারকুটি আর শিবম মাভি কিন্তু খারাপ করবে না, ভালোই খেলবে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান ফাস্ট বোলার বললাম। এইবারে রয়েছে ওভারসিজ ফাস্ট বোলার। অবশ্যই ওভারসিজ ফাস্ট বোলার কলকাতা টিমে দরকার। সবার আগে আসছে মাথিসা পাথিরানা। রিপোর্ট সূত্রে আসছে যে মাথিসা পাথিরানাকে কিন্তু এবারে কলকাতা নাইট রাইডার্স নেবে এবং কলকাতা ম্যানেজমেন্টরা কিন্তু ভেবেই রেখেছে, যেমন ব্রাভো ভেবে রেখেছে মাথিসা পাথিরানাকে নেবে। তাদের ডেথ বোলিং অপশান কিন্তু খুবই উইক, সেক্ষেত্রে মাথিসা পাথিরানাটা ভালো অপশান। তবে একটা বোকামি আমি করতে বারণ করবো, সেটা হচ্ছে 10-12 কোটির উপরে যদি দিয়ে দাও মাথিসা পাথিরানাকে, তাহলে কিন্তু তোমরা আরও অন্যান্য প্লেয়ারকে মিস করে যাবে। সুতরাং পাথিরানা এবং ভেঙ্কটেশ আয়ারের পিছনে টাকা বেশি নষ্ট না করে ক্যামেরন গ্রিনকে একটু বেশি পয়সা দিয়ে কিনে নাও। আর ফাস্ট বোলারের উপরে অনেক টাকা খরচা করতে হবে কলকাতাকে। সুতরাং পাথিরানাকে কিন্তু আমি বলবো ওই 12 কোটি 11 কোটি চলে গেলে আর যেও না, ঠিক আছে। এছাড়াও সেকেন্ড অপশান রয়েছে জ্যাকব ডাফি। অনেক রিপোর্টস উঠে আসছিল জ্যাকব ডাফিকে এবার কলকাতা নাইট রাইডার্স নিতে পারে এবং ভালো করছে এবছর, ভালো বোলিং করছে তিনি, ডেথ ওভারে ভালো বোলিং করছে, প্রথম বলে ভালো বোলিং করছে, সুতরাং নিতে পারে, কোনো খারাপ অপশান না। 3 নম্বরে হচ্ছে লুক উড, একটা ভালো অপশান, বাহাতি ফাস্ট বোলার। তারা মিচেল স্টার্ককে ছেড়েছে, তারা স্পেন্সার জনসনকে ছেড়েছে,
সেহেতু লিউ কিউট কিন্তু একটা ভালো অপশান। হ্যাঁ, মিচেল স্টার্ককে তারা এই বছর না 2023 সালে চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও বুঝতে পারছি না কেন ছাড়লো, বাট আমি বলবো লিউ কিউট কিন্তু একটা খারাপ অপশান না, ভালো অপশান। লিউ কিউটকে যদি না পাও তাহলে বেন ডুয়ার্সিস কিন্তু একটা ভালো অপশান হবে, অস্ট্রেলিয়ান ফাস্ট বলার। তিনিও কিন্তু নতুন বলে খুবই ভালো বল করে। হ্যাঁ, ডেথ অপশানে হয়তো বেন ডুয়ার্সিসকে তোমরা পাবে না, কিন্তু প্রথম 6 ওভারের বলার যদি লাগে তাহলে কিন্তু বেন ডুয়ার্সিস ভালো বলিং অপশন। তো বেন ডুয়ার্সিসের পরে নাম্বার 5-এ রয়েছে শেন অ্যাবট। শেন অ্যাবট কিন্তু ভালো বলার, আমরা জানি অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসে। তিনি ডেতে ভালো বল করে, তিনি নতুন বলে ভালো বল করে, তিনি মিডল ওভারে ভালো বল করে। সুতরাং তাদের একটা ব্যাকআপ ওভারসিজ বলিং অপশন হিসেবে শেন অ্যাবটকে কিন্তু নিতে পারে। নেক্সট হচ্ছে নাভিন উল হক। এই বলারটা মানে নাভিন উল হককে তো আমরা চিনি, যেভাবে তিনি পারফরমেন্স করছে টি-20-তে, উইকেট টেকার আফগানিস্তানের হয়ে, উইকেট নেয়, ভালোই উইকেট নেয়, প্রত্যেক ম্যাচে 2-3টে করে উইকেট নিয়ে থাকে। সুতরাং নাভিন উল হক কিন্তু একটা ভালো অপশান হবে, এবং নাভিন উল হক কিন্তু 140-এর উপর বলও করতে পারে, যা কিন্তু একটা ভালো অপশান ইডেন গার্ডেন্সের পিছে। এবং যদি নাভিন উল হক খেলায় তাহলে কিন্তু আমার মতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে। নেক্সট হচ্ছে নাম্বার 7-এ রয়েছে ম্যাট হেনরি। তার কারণ টিম সাউদি কলকাতার কোচ, এবং টিম সাউথির আরেকজন বিশ্বাসযোগ্য বলার হচ্ছে ম্যাট হেনরি। তাই আমার যতটুকু মনে হচ্ছে ম্যাট হেনরি এবং জেকব ডাফি এদের দুজনেই কিন্তু কলকাতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও আইপিএল অকশনে কি করবে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট সেটা দেখার মতো হবে। নাম্বার 8-এ জশুয়া লিটল, একে নেওয়ার দরকার নেই, তবে বাহাতি ভালো অপশন, খারাপ অপশন বলবো না। গুজরাট টাইটেন্সের হয়ে খেলেছে, ভালো পারফরমেন্স করেছে। নেক্সট হচ্ছে মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ। এরা মানে বাংলাদেশের যদি কোনো বলার মিনি অকশনে ওঠে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তোমরা টার্গেট করতে পারো। হ্যাঁ, এখন বর্তমানে বাংলাদেশের হয়ে ভালো বোলিং করছে, উইকেট নিচ্ছে, দিতেও ভালো বল করছে, সুতরাং মুস্তাফিজুর রহমান একটা খারাপ অপশন হবে না। 10 নম্বরে হচ্ছে জেরাল্ড কটজিয়া। গুজরাট টাইটেন্স তারা আগের বছর ছেড়ে দিয়েছে। জেরাল্ড কটজিয়ার কাছে পেস আছে, বাউন্স আছে, লেন্থ আছে, সুতরাং ইডেন গার্ডেন্সের পিছে একটা ভালো অপশান হবে জেরাল্ড কটজিয়া। নাম্বার 11-তে লুঙ্গি ইনগিডিও খারাপ অপশান হবে না, ভালোই অপশান হবে। তার কাছেও পেস আছে, বাউন্স আছে। পেস বলার লাগবে কলকাতা টিমের, সেক্ষেত্রে ওই 30 কোটির কাছাকাছি যদি থাকে তাহলে কিন্তু পেস বলার ভালোই নিতে পারবে। তবে লুঙ্গি ইনগিডিকে যদি বলি, লুঙ্গি ইনগিডিকে তোমরা কম দামে পেয়ে যাবে, হয়তো বেস্ট প্রাইসে পেয়ে যেতে পারো। সবার লাস্ট অপশন 12 নম্বর বোলিং অপশন হচ্ছে ফাজাল হক ফারুকি। এটা একটা ভালো অপশন, তোমরা জানো যেভাবে তিনি নতুন বলে সুইং করায়, যেভাবে তিনি টি10-এ এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছে, যেভাবে ভালো সুইং করাচ্ছে, ডেথে যেভাবে বল করছে, ভালো ডেথ বলারেও ভালো অপশানও আছে, আবার নতুন বলেও ভালো অপশান আছে। সুতরাং একটা খারাপ অপশান হবে না ফাজাল হক ফারুকি। তো এই ছিল আজকে আলোচনা, কেকেআর কোন কোন পেস বলার, কোন কোন ভারতীয় এবং বিদেশি পেস বলারদের উপরে দেখতে পারে। তো গোটা আমি লিস্ট লিখে এনেছিলাম বানিয়ে। তো এতটুকুই আলোচনা ছিল আজকের। আশা করি কাজে লাগবে আপনাদের। 18টা মেন ফাস্ট বলার রয়েছে, যার মধ্যে 6টা ইন্ডিয়ান, 12টা ওভারসিজ, আর কলকাতা তো এখান থেকে 3 থেকে 4টে ফাস্ট বলার নেবে। সুতরাং এইটা একটা ভালো আলোচনা ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবারে কোন কোন ফাস্ট বলারকে এইবারের মিনি অকশানে কিনতে পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। চলো আজকে আর বেশি কিছু বলবো না, অনেক কিছুই বলে ফেলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও, যাতে এরকম আরও অনেক নিউজ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো আজকে বেশি কিছু বলবো না, টাটা।